আজকের টিউশন পড়তে যাসনি? আজকে টিউশন মাস্টার বলছিল আজকের আনন্দে আসেনি কেন, জিজ্ঞাসা করছিল। জানি শিমলি, আমার বাবা আমাকে পড়তে যেতে বারণ করেছে। বলেছে তোর আর পড়াশোনা করতে হবে না, একটা বড় বাড়ি থেকে দেখতে আসবে, আমার বিয়ে দেবে বলেছে, তাই বাড়ি থেকে বেরোতে বারণ করেছে। তুই এটা কি বলছিস আনন্দী? তোর বাবা তোর এত ছোট বয়সে বিয়ে দেবে, তোর পড়াশোনা তো তাহলে হবে না। তোর তো অনেক পড়ার শখ ছিল রে। তবে আর কি বলছি ইমলি, আমার তো খুব পড়াশোনা করে ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার বাবা মা গরিব মানুষ হতে একটা বড়লোক বাড়ির ছেলে পেয়েছে, আমাকে বিয়ে দেবে। আমার খুব কান্না পাচ্ছে রে। মহেশজি, আপনার মেয়ে আনন্দীকে আমার খুব পছন্দ হয়েছে, আমার ছেলের উপযুক্ত বউ হবে। আমি তাড়াতাড়ি আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করুন, আর আমি খুব তাড়াতাড়ি বরযাত্রী নিয়ে আসছি। আরে ও মহারানী, তোমার কি এখনো সকাল হয়নি? এটা তোমার বাপের কোল নয়, এটা শ্বশুর কোল। সকাল অনেকক্ষণ আগে হয়ে গেছে, এবার ওটো দেখিনি। নাও নাও, অনেক ঘুম হয়েছে, বাপের বাড়ি অনেক ঘুমিয়েছো, এবার এখানে এসে কাজ করো। বাসি কাপড় ছেড়ে স্নান করে তাড়াতাড়ি রান্নাঘরে এসে অনেক কাজ আছে। কিরে আনন্দী, তুই রান্নাঘরে কি করছিস? তোর সকালবেলার কি কাজ? উঠে মুখ হাত পা ধুয়ে বই নিয়ে পড়তে বসা। তোকে কে রান্নাঘরে আসতে বললো? তুই যা, গিয়ে পড়তে বস। হায় 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 হায়, সাত সকালে এইসব ন্যাকামি আর ঢং আমার সহ্য হচ্ছে না বাপু। বাড়ির একটা নতুন বউ, সে সকালবেলা শাড়ি পরে কোথায় রান্নাঘরে আসবে? একটা কুর্তি পরে চলে এসেছে। কুর্তি কেন, শাড়ি কপালে জোটেনি? থাক না মা, আনন্দীকে ওইভাবে বকাবকি করবেন না। ও একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সবে 13-14 বছর বয়স। আমরা আমাদের জগদীশের সঙ্গে বিয়ে করে বউ করে নিয়ে এসেছি। জগদীশ যদি পড়াশোনা করতে পারে, তাহলে ও কেন পড়াশোনা করবে না? ও শাড়ি বড় হয়ে পরবে, এখনো পড়াশোনা করুক আর ওই কুর্তি পরুক। বৌমা, তুমি আমার নাতি জগদীশের সঙ্গে আনন্দের একদম তুলনা করবে না। আমাদের এখানে ছোট ছোট মেয়েদের বিয়ে হয় আর শ্বশুর বাড়ি এসে শাড়ি পরে সংসার করে। এই মেয়ে আনন্দী, তুই আমার সাথে চল, এক্ষুনি শাড়ি পরে এসে রান্নাঘরে সমস্ত কাজ করবি। বৌমা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলছো। এই আনন্দী, এক্ষুনি চল, আমার সাথে গিয়ে শাড়ি পরে আসবি, শাড়ি পরে এসে রান্নাঘরে সমস্ত কাজ করবি। আর বৌমা, তুমি সব কাজ ওর হাতে ধরে শিখিয়ে দাও। এই আনন্দী, তোকে আমি 5 থেকে 10 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে শাড়ি পরে তাড়াতাড়ি রান্নাঘরে চলে আয়, রান্নাঘরে রান্না করতে হবে। দাদিমা বকেছে সকালবেলা, ঠিক হয়েছে আনন্দী, ঠিক হয়েছে। এই জগদীশ, জামকুক, চুপ করে থাক একদম। দাদিমা বকেছে তাতে আমি বুঝবো, আমি শাড়ি পরি কি কি পরি সেটা আমি বুঝবো। তোরা তো কি রে এই কর দাঁত কালাচ্ছিস, একদম চুপ করে থাক। কি মা, আজ কি হলো? প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার আগে আমার নাস্তা রেডি থাকে, আজকে দেরি কেন? এই তো বাবা, রাগ করিস না, খাবার তৈরি হয়ে গেছে, তোর আর আনন্দীর দুজনের একসঙ্গে খেতে দেবো, দুজনে একসাথে খাবি। কি? আমি ওই নেকির সাথে খাবো? নেকি খুকি কচি, আমি ওর সাথে খাবো না। আমি তো খাবো না, তাও ভালো, ওর সাথে খাবো না। ও বাছা জগদীশ, ওটা নেকি খুকি হলেও ওটা হচ্ছে আমাদের বাড়ির নাত বউ, ও তোমার সাথে খাবে না বাবা। ও তুমি খেয়ে নিলে তোমার যে এঁটো প্লেটটা থাকবে, ওই প্লেটে ও খাবে। আমাদের বাড়ির নিয়ম হচ্ছে স্বামীরা আগে খেলে তারপরে বউরা সেই এঁটো প্লেটে খায়। কি? আমাকে এই এটো পেলাতে খেতে হবে? তাও আবার এই যোগ্যর? আমি একদম খাবো না, না খেয়ে মরে যাব তাও ভালো, আমি এটো পেলাতে খাবো না মা, আমি আজকে খাবো না, তাও যোগ্যর পেলাতে। ছোট্ট আনন্দীর সাথে আমার একমাত্র পুত্র জগদীশের বিয়ে দিয়ে আমার বাড়ির
বৌমা করে নিয়ে আসি। জগদীশ ও আনন্দী দুজনের মধ্যে খুব মিল, আবার খুনসুটিও ছিল। দুজনে একসঙ্গে সব সময় ঝগড়া করতো। কিন্তু জগদীশ আমার পড়াশোনায় খুব ভালো, আনন্দীও পড়াশোনায় ভালো। কিন্তু আনন্দী আমাদের পরিবারের রীতিনীতি অনুসারে স্কুলে হয়তো যেতে পারতো না, কিন্তু বাড়িতে পড়াশোনার সাথে সাথে আমার সাথে সাথে সমস্ত কাজকর্ম সে নিপুণভাবে শিখে নিল। এই করে তাদের বয়স 22-23 বছর হয়ে গেল। হঠাৎ একদিন জগদীশের চাকরির একটা চিঠি এলো। মা, মা, দাদিমা, তোমাদের আশীর্বাদ নিয়ে আমি চললাম নতুন চাকরি জয়েন করতে। দাদিমা, ঠিকঠাক ওষুধ খেও, শরীরের যত্ন নিও। মা, তুমি বাবাকে খেয়াল রেখো, পরিবারের সবাইকে খেয়াল রেখো, আর সবাই ঠিকঠাক মতো থেকো। আনন্দী, তোমাকে আর কি বলবো, অনেক তোমার সাথে ছোট থেকে ঝগড়া করেছি, এখন তোমার থেকে আলাদা থাকবো। ফোন করো আমায়, হ্যাঁ? বলছি স্যার, আপনি যে প্রজেক্টগুলো দিয়েছিলেন সেগুলো আমি সব ঠিক টাইম মতো তৈরি করে আমি মেল করে দিয়েছি। আর উপর থেকে যে আমাদের অর্ডারটা আসার কথা ছিল সেটা ওই 2-1 সপ্তাহের মধ্যে এসে যাবে। স্যারকে আমার খুব মনে লেগেছে, খুব পছন্দ হয়েছে। এইরকম একটা হ্যান্ডসাম ছেলে আমি অনেক দিন থেকে চাইছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। কদিনের সংস্পর্শে স্যারের সাথে কাজ করতে করতে স্যারকে জানি না কখন যেন ভালোবেসে ফেলেছি। স্যারকে আমি খুব তাড়াতাড়ি প্রস্তাব দেব। আনন্দী, বাড়ির সবাই ঠিক আছে? তুমি ঠিক আছো? দাদিমা ঠিকঠাক ওষুধগুলো খাচ্ছে? মা বাবা কেমন আছে? তোমাদেরকে খুব মনে পড়ছে, ছুটি পেলেই তাড়াতাড়ি আসবো আমি। হ্যাঁ জগদীশ, আমরা সবাই তোমাকে খুব মনে করি, বিশেষ করে মা আর দাদিমা তোমার জন্য তো কান্না করে। আর আমি, যাক, তুমি কেমন আছো? ঠিকঠাক খাচ্ছো তো? ছুটি পেলেই তাড়াতাড়ি বাড়ি এসো। আমার ছেলে জগদীশ কর্মসূত্রে শহরে অফিসের কাজে ব্যস্ত ছিল। প্রায় 8 মাস যাবৎ বাড়িতে আসতে পারিনি, কিন্তু সে ঠিকমতো আমাদের খোঁজ খবর নিত, আমরা কেমন আছি না আছি। কিন্তু আমরা জানতাম না তার অফিসের অ্যাসিস্ট্যান্ট গৌরী নামক একটা মেয়ে তাকে খুব মনে মনে ভালোবাসতো। হঠাৎ সে একদিন, গৌরী বলে মেয়েটি আমার জগদীশকে প্রপোজ করে। তারপরে যে কী কাণ্ড ঘটে সেটা তোমরা নিজেরাই চোখে দেখে নাও। স্যার, আমি অনেক দিন ধরে আপনাকে একটা কথা বলবো ভাবছি। প্রায় আপনার সাথে কাজ করতে করতে আমার 8 মাস কেটে গেছে। আমার আপনাকে খুব ভালো লাগে, আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আপনাকে ভীষণ ভালোবাসি, আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। কি? গৌরী, তোমার মাথা ঠিক আছে তো নাকি? আমার সেই কোন ছোটবেলায় বিয়ে হয়ে গেছে জানো? আমার স্ত্রীর নাম আনন্দী। তুমি দেখোনি আমি ফোনে ওর সাথে কথা বলি? তারপরে তুমি কোন লজ্জায় আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ? তোমার একটু বোঝা উচিত, আমার সংসার আছে, আমার মা আছে, বাবা আছে, দাদিমা আছে, কাকুমণি আছে, আমার স্ত্রী আছে। তুমি ভেবে চিন্তে কথা বলো। জগদীশ, তুমি কত সহজে বলে দিলে তোমার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, তোমার সব আছে। কিন্তু তুমি আমার ব্যাপারে কি কিচ্ছু জানো না? আমার ছোটবেলায় আমার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি সেই কাকুমণির কাছে মানুষ হয়েছি। আমি একদম জীবনটা একাভাবে বেঁচে আছি। আমি চাই আমার একটা ভালো জীবন সঙ্গী হোক। গৌরী, 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 আমার মাথাটা গরম করো না। আর এত বড় সাহস তোমার কি করে হলো? তুমি আমাকে জগদীশ বলছো? স্যার বলতে বলতে তোমার সাহস তো দেখছি অনেক দিকে এগিয়ে গেছে। তুমি একা থাকছো ঠিক আছে, তোমার কাকুমণিকে বলো একটা ভালো পাত্র দেখে তোমাকে বিয়ে দিতে, তাহলে তোমার জীবনটা তো আর একা থাকবে না। ঠিক আছে, তুমি তাহলে আমাকে বিয়ে করবে না, তাই তো?
তোমার সব আছে, আমার কিছু নেই। আমার তাহলে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার বাবা মার কাছে আমি চলে যাওয়ার ব্যবস্থা করি। তাহলে আজকের এক কাজ করি, আমি আর বাড়ি ফিরে যাব না। আমার বাবা মার সাথে যেটা ঘটেছে আজকের যেন আমার সাথে সেটাই ঘটে। গৌরী, চুপ করো, একদম একটাও বাজে কথা বলবে না। পৃথিবীতে কি আমি ছাড়া কোনো হ্যান্ডসাম ছেলে নেই নাকি? তোমার জীবনটা কি এই তোমার বাবা মার মতো কীর্তি করলে সব কি ঠিক হয়ে যাবে? হ্যাঁ, একদম মুখ বন্ধ করে থাকো, পাগলামি করো না। গৌরী এইভাবে জোর করে আমার জগদীশকে নিজের জালে ফাঁসিয়ে আমার আনন্দীকে ধোঁকা দিয়ে তাকে বিয়ে করতে বাধ্য করে। তারপরে জগদীশ আর গৌরী বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসে। তারপর যে কী যে ঘটনা হলো সেটাই তোমরা নিজেরাই চোখে দেখে নাও। মা, এটা হলো গৌরী। আমি একে বিয়ে করেছি। আমার অফিসের অ্যাসিস্ট্যান্ট ছিল, আমাকে খুব ভালোবাসতো। ওর মা বাবা কেউ নেই, থাকার মধ্যে একটা কাকামুনি আছে, তাই আমি ওকে বিয়ে করলাম। তোমরা আনন্দের মতো একেও ভালোবাসা দিও। হ্যাঁ মা, আমি হচ্ছি আদরের বৌমা গৌরী, আর আনন্দের মতো ভালোবাসা আমাকেও দেবেন। হ্যাঁ, আনন্দী কিন্তু কাগজ কলমে বউ না, আমি কিন্তু কাগজ কলমে বউ। সম্পর্কের দিক দিয়ে আমি কিন্তু কড়াকড়ি, আনন্দের কোনো স্থান নেই এখানে। তোর মুখে একটু বাঁধলো না? লজ্জা করলো না? এই কুকর্ম করার আগে জগদীশ তোর একবারও আমার কথা আনন্দের কথা মনে পড়েনি? এক্ষুনি তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা গৌরীকে নিয়ে। তোর বাবা ও তোর দাদিমা এখানে নেই, আসলে কিন্তু খুব যুদ্ধ বেঁধে যাবে। গৌরীকে নিয়ে চলে যা এখান থেকে। আনন্দী, মারে, তুই এই আঘাতটা সহ্য করতে পারিসনি, আমি জানি। তুই অসুস্থ হয়ে পড়েছিস। আমি তোকে সেবা করব, আমি তোকে সুস্থ করে তুলব। তোকে আমি আমার মেয়ের জায়গায় বসিয়ে রেখেছি আর আগামী দিনে রাখবো। আমি তোকে তৈরি করব, দেখ। আনন্দির এই অবস্থা দেখে আমি জগদীশ আর গৌরীকে বাড়ি থেকে বের করে দিলাম। আনন্দীকে আবার সুস্থ করে মনকে শক্ত করে তুললাম। আনন্দীকে আবার পড়াশোনা করিয়ে ওকে ডাক্তার বানালাম। ওকে একটা নতুন জায়গায় আবার নতুন করে বিয়ে দিলাম। হ্যাঁ, অবশ্যই এতে আমার শাশুড়ি মা প্রচুর পরিমাণে সমর্থন করেছে যে আনন্দীকে আবার বিয়ে দেওয়া হোক। তো বন্ধুরা, ছোটবেলায় কাউকে বিয়ে দিও না। ছোটবেলার বিয়েটা হলো পুতুল খেলার মতো, সময়ে বিয়ে দিও।